আসসালামু আলাইকুম। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব ১৩। লিখেছে নূরজাহান আক্তার আলো। হ্যালো, কে বলছেন? হ্যালো। ফোনের ওপাশে নিশ্চুপ নীরবতা, তবে মৃদু শব্দে বাজছে উইন্ড চাইমের টুংটাং শব্দ। শখ কথা ভুলে মন দিয়ে শব্দটা শুনল। বাতাস বইছে, সেই বাতাসে উইন্ড চাইম মিষ্টি সুর তুলেছে। সে কোথায় যেন শুনেছিল উইন্ড চাইমের টুংটাং শব্দ নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি প্রবাহিত করে, মন খারাপ দূর করে। সে কথা ভেবে শব্দটা কানে আসা মাত্রই কথা বলে ফোন কানে ধরে বসে রইল, মন দিয়ে শুনল। কলদাতাও বোধহয় এটাই চেয়েছিল, তবে কথা না বলে চুপ করে থাকা এক প্রকার অভদ্রতা। তাই আরো কয়েকবার হ্যালো হ্যালো করে সাড়া না পেয়ে কলটা কেটে দিল। মাঝরাতে চেনা অচেনা কেউ ফাজলামি করছে ভেবে পড়ায় মন দিল। পড়তে পড়তে হঠাৎ একটা ঘটনা মনে পড়ল। শীতলের ঘুম না এলে পাশের রুমে শুয়ে ফোন করে বকবক করে। তো একদিন মধ্যরাতে তাকে ফোন করে বলেছিল, এই আপু, তাড়াতাড়ি আমার রুমে এসো তো। কেন, কি হয়েছে? সিলিং ফ্যানটা অফ করে যাও, শীত লাগছে খুব। এই জন্য পাশের রুম থেকে আমাকে ডাকছিস? আমি উঠতে পারবো না, অলসতা আমাকে ঝাপটে ধরেছে। তুমি এসো, না এলে ঠান্ডায় নিউমোনিয়া হলে সব দোষ কিন্তু তোমার। সেদিনও জেগে পড়ছিল, বিধায় গিয়ে অফ করে এসেছিল। সে কথা মনে করে শখ হাসলো। বিড়বিড় করে পড়তে পড়তে পুনরায় তার ফোন বেজে উঠল। সেই নাম্বার থেকে কল এসেছে। ধরবে না ভেবে পড়তে পড়তেই দেখলো পরপর কল আসতেই আছে। একবার, দুইবার, তিনবার করে ১২ বারের বেলায় কল রিসিভ করতে অপর পাশ থেকে কেউ বলল, তুমি এত পাষাণ কেন গো মেয়ে? বেখেয়ালি আমার মন চুরি করলা, ঘুম কেড়ে নিলে, এরপর তোমাকে পাওয়ার নেশাটুকু সর্বাঙ্গে ছড়িয়ে দিলে। এখন না পাচ্ছি স্বস্তি, না পাচ্ছি একদণ্ড শান্তি। পুরো তুমিটা বিশ্রীভাবে আমার মনে গেঁথে গেছো। চোখ বন্ধ করলো তোমাকে দেখি, আর চোখ খুললো তুমি। কেন মনে হচ্ছে? কি করেছো তুমি? আর কি দোষ আমার? কেন এভাবে বিপাকে ফেললে আমায়? এমন করাই লাগতো? না করলে কি অধম হয়ে যেত? হুম? পুরুষালী ভারী কণ্ঠস্বর শুনে সব কান কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা চেক করলো। অচেনা নাম্বার, তবে ভয়েস শুনে চেনা চেনা লাগছে। মনে হচ্ছে পূর্বেও মানুষটার সঙ্গে কথা হয়েছে, শুনেছে এই ভয়েস। সে কে? আর এসব বলার মানে কি? তাই সে জবাব দিল, কে বলছেন? তোমার প্রেমে হাবুডুবু খাওয়া এক হতভাগা নাবিক। হেয়ালি কথা আমার পছন্দ নয়, তাই যা বলার সরাসরি বলুন। আর ভদ্র ঘরের ছেলেরা পরিচয় না দিয়েও কাউকে কল করে এইসব কথা বলে না। এতদিন ভদ্র ছিলাম, সভ্যই তো ছিলাম, থাকতে দিলে কই? যাই হোক, এখনো চিনতে পারোনি আমায়? না, আহানা বলছি। বিকেলে দেখা হলো, কথা হলো, এরই মধ্যেই সব ভুলে গেলে? এবার চিনতে অসুবিধা হলো শখের, এই জন্য বোধহয় ভয়েস চেনা চেনা লাগছিল। কিন্তু এই লোক নাম্বার কোথায় পেল? সাহস দেখাতে ফোনও করেছে, তবে লোকটা তার বড় ভাইয়ের চেনা হলেও তার কাছে মানুষটা সম্পূর্ণ অচেনা। আর অচেনা কারোর সঙ্গে রাত বিরাতে তার কথা থাকতে পারে না। তাছাড়া ইতিমধ্যে মানুষটার মনোভাব বুঝে ফেলেছে। তারপর আর তাকে পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস। এত এত মানুষের ভিড়ে হঠাৎ কাউকে ভালো লাগতেই পারে, মন হারিয়ে অপরিচিত জেনে আপন আপন লাগতেই পারে। তাই বলে মনের বিরুদ্ধে গিয়ে কাউকে সঙ্গের সঙ্গী করা অযৌক্তিক। তাছাড়া এসব বেহায়াগিরি চৌধুরী নিবাসে মেয়েদের সঙ্গে যায় না। মনে মনে এই কথা ভেবে কল কেটে ফোন সাইলেন্ট করে ফেলল। ফোনের আলো জ্বললে চোখ যাচ্ছে দেখে ফোনটা উল্টো করে রেখে দিল। এই ব্যাপারে কিছু বলার নেই, তাই কথা বাড়ানো বৃথা। কথার মাঝে কল কাটতে দেখে আহনাফ একের পর এক কল দিতেই থাকলো, কিন্তু শখ রিসিভই করলো না। তাই অনেকবার মেসেজ করলো। এরপরই কল দিতে গিয়ে বুঝলো তার নাম্বার শখের নারীর ব্লক লিস্টে ঠাঁই পেয়েছে। তবে কেন জানি তার রাগ হলো না। বেলকনি থেকে উঠে রুমে গিয়ে হাত পা ছুড়িয়ে বিছানায় শুলো। ঘাড় ঘুরিয়ে পাশের শূন্য জায়গাটা দেখলো। তারপর ঠোঁট কামড়ে হেসে ফোনের গ্যালারিতে থাকা অপরূপ সৌন্দর্যের অধিকারী একটি মেয়ের ছবি বের করলো। খুঁটিয়ে খুঁটিয়ে মন দিয়ে দেখলো, কি চমৎকার তার চোখ, নাক, ঠোঁট, হাসি। ইস, এই পুতুলটা কবে তার হবে? ঝাপটে ধরে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে পারবে। নিজের মনের ভাবনা দেখে সে এবার নিজেই হেসে ফেলল। তারপর মিটমিটিয়ে হাসতে হাসতে ছবির মেয়েটাকে উদ্দেশ্য করে বিড়বিড় করলো,
এই যে মিষ্টি মেয়ে, একটু ভালোবাসতে এত বাধা কিসের শুনি? এই দূরত্ব যে ভালো লাগে না। কাছে এসো, আমার হও। আমার অবুঝ মন পুড়িয়ে আর পাষাণ হইও না গো, হইও না। ধন্যবাদ হ্যাকার সাহেবা, আপনার কাছে আমি বিমোহিত, অভিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরে কড়া করে চুমু ট্রিট দিব। সায়ন জানে এই মেসেজের রিপ্লাই আসবে না, তাই ফোনটা পকেটে পুরে উঠে দাঁড়ালো। পার্টি অফিসে সারা রাত খোলা থাকে, পোলাপান মিটিং করে, আলাপ আলোচনায় বসে, কখনো আমোদ ফুর্তিতে মাতে। সায়ন ছোলার খোসা ছড়িয়ে মুখে পড়ে বাইক নিয়ে বেরিয়ে গেল। পরপর ফোনে নোটিফিকেশন না এলো, বুঝলো কার মেসেজ হতে পারে। সে চৌধুরী নিবাসের কাছাকাছি মোড়ে এসে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। সেই বাইকটা তার সামনে দাঁড় করালো। কালো পোশাকে সর্বাঙ্গ আবৃত মানুষটা বাইকের পেছনে উঠে বসলো। সায়নও বিনা বাক্যে বাইক ছুটালো ক্লাবের দিকে। পেছনে বসা মানুষটা চুপচাপ দেখে সায়ন লুকিং গ্লাসে একবার তাকিয়ে চমৎকার করে ডাকলো। সক্রিয়তার টেস্ট পেয়েও সে কিছুই মনে করে না। ঝটপট উঠে রিকশা ডেকে উঠে বসে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য সে। রিকশায় বসে সে সায়নের ফোনে কল করে জানতে চায় সে কোথায় আছে। সায়ন সেদিন একটা মিছিলে ছিল, তার ফিরতে দেরি হবে, কারণ মিছিল শেষে পার্টি অফিসে যাবে। এই কথা শুনে স্বর্ণ সায়নের বারণ অমান্য করে পার্টি অফিসে যায়। সায়নের বরাদ্দকৃত রুমে অপেক্ষা করে। সে সায়নের বোন জেনেও কেউ কিছু বলার সাহসও করবে না, বরং চা কফির সাথে নাস্তা এনে রেখে যায়। আর তার পার্টি অফিসে আসার কথা কনক সায়নকে জানায়। এই কথা শুনে সায়নও ছুটে আসে তাৎক্ষণিক। এসে রাগে থরথর করে কাঁপতে থাকে। জিজ্ঞাসা করে, একা এখানে কেন তুই? পায়ের নলা কাটতে হবে। স্বর্ণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে সায়নের চোখের দিকে। চোখ মুখ লাল হয়ে আছে অস্বাভাবিকভাবে। আজ তার চোখের মুখের অবস্থা দেখে সায়ন ভ্রুকুটি করে তাকিয়ে রইল। সাংঘাতিক কিছু ঘটেছে আন্দাজ করে নিল। নয়তো কড়া বারণ থাকা সত্ত্বেও এখানে আসার ভুল স্বর্ণ করবে না। এ কথা ভেবে সে নিজেকে শান্ত করলো। স্বর্ণের মুখোমুখি চেয়ারে বসলো। ঝকঝকে গ্লাসে ঢেকে রাখা পানি এগিয়ে দিয়ে বলল, কেউ কিছু বলেছে? আমি তোমার বেড গরম করি, তোমার সঙ্গে শুই, বীর্য ছাড়া আর কি কি দাও আমাকে? এর জবাব আগে দাও আমাকে। ক্ষিপ্ত সুরে বলা এ কথা শুনে সায়ন কপাল কুঁচকে গেল। সে একবার দরজার দিকে তাকিয়ে পুনরায় স্বর্ণের দিকে দৃষ্টিপাত করলো। এ কেমন কথা? স্বর্ণ শীতল ছোট চাচার মেয়ে হলো, সবকে যতটুকু ভালোবাসে তাদেরকেও ততটুকুই ভালোবাসে। নিজেকে আপন বোন বলে সে কখনো সবকে আলাদা কিছু দেয়নি, আলাদা করে শাসনও করেনি। যখন যা দিয়েছে তিন বোনকে একসঙ্গে, যে যা চেয়েছে সময় করে এনে দিয়েছে। অথচ আজ স্বর্ণের মুখে এই কথা শুনে রাগের পারদ বাড়ল। উঠে গিয়ে স্বর্ণের গাল চেপে ধরে আগুন ঝরা কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, কে বলেছে? বাড়তি চোপা দেখাবি না একদম, মূল পয়েন্টে আয়। কে কি বলেছে এসব? কে বলেছে তাদের চিনি না আমি, তবে কেন বলেছে এর কৈফিয়ত তোমাকে দিতে হবে, নয়তো বাবাকে অন্য বাসা নেওয়ার কথা বলতে বাধ্য হব। এবার বাড়াবাড়ি করছিস স্বর্ণ, এখন বাড়ি যা, আমি দেখছি। অকারণে কেন আমাকে এসব বলা হলো? তোমার কারণে কেন এসব শুনবো আমি? তোমার কাজের দায় নেব না আমি। ঠিক 24 ঘন্টার মধ্যে তাদের শিক্ষা দেবে, নয়তো আমি বড় বাবাকে জানাতে বাধ্য হব। বাড়ির মেয়েদের রাস্তায় এভাবে অপদস্থ করার কথা শুনে সারাকাত চৌধুরী বসে আঙ্গুল চুষবে না নিশ্চয়ই। আশ্চর্য তো, আমি এসব বলতে বলেছি নাকি স্বয়ং নিজে এসে বলেছি তোকে? হুদাই চটপটে দেখাচ্ছিস কাকে? এমন কাজ করো কেন যে কাজের র্যাশ ধরে বাড়ির মেয়েদের পথে ঘাটে অপদস্থ হবে? সেই কৈফিয়ত তোকে দিতে হবে, প্রয়োজনে তাই দিতে হবে। সায়ন এ কথা জবাব না দিয়ে চোয়াল শক্ত করে শুধু তাকিয়েছিল। স্বর্ণ তার রাগটুকু উগরে দিয়ে বাড়ি ফিরে রুমের দরজা বন্ধ করে বসেছিল। পরে সায়ন খোঁজখবর নিয়ে সেই ছেলেগুলোকে কি করেছে একমাত্র সেই জানে। তারপর থেকে সায়নের সঙ্গে কথা বলতো না, পাশে বসতো না, কিছু দিলেও নিত না, এমনকি ঈদের সালামি দিলেও ছুঁয়েও দেখতো না। অনেকে খেয়াল করেছিল ওদের দুজনকে জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যায়নি কারো থেকে। সামান্য একটা ঘটনার সম্পর্কের অবনতি হচ্ছে দেখে একদিন সায়নী তাকে ডেকে পাঠায় সরি বলে। জবাবে স্বর্ণ অকপটে বলে বসে, আমাকে তোমার সঙ্গে নাও। তার কথা শুনে সায়ন হেসে ফেলল। হাসতে হাসতে তার ভেজা চুলে ব্যাকব্রাশ করতে করতে হেয়ালি সুরে বলল, সঙ্গে নেব মানে? রাজনীতিতে নাম লেখানোর কথা বলছিস নাকি? না নিলে? পরিবার আলাদা হওয়ার চমৎকার দৃশ্য দেখতে নিজেকে প্রস্তুত করো। থ্রেড দিচ্ছিস?
ধরে নাও তাই। যে নোংরা ঘৃণা করিস সেই নোংরা গায়ে মাখতে উঠে পড়ে লাগলে কেন হঠাৎ করে? কি উদ্দেশ্য তোর? কি ঘোর পাকাচ্ছিস তুই? রাজি তুমি? চৌধুরী নিবাসের মেয়ে রাজনীতি করবে স্বপ্নেও ভাবতে পারিনি আমি। বাবা জানলে কি হবে বুঝতে পারছিস? স্বর্ণ জবাব দেয়নি, আবার নিজের জেদ থেকে তাকে টলানো যায়নি। এক প্রকার বাধ্য হয়েছিল সায়ন স্বর্ণের জেদের কাছে হার মানতে, এবং সেও শর্ত জুড়ে দিয়ে বলেছিল, কাজের স্বার্থে যা করার করবি, তবে আড়ালে থেকে। যত যাই হোক, সর্বসম্মুখে কখনো তোর নিজের পরিচয় সামনে আনতে পারবি না। স্বর্ণ রাজি হয়েছিল। এরপর থেকে সুযোগ বুঝে স্বর্ণের সঙ্গে রাজনীতির আলাপ করত। ল্যাপটপে ছবি দেখিয়ে চেনাতো কে কার বিপক্ষ দল, কে কেমন, কে কোন কাজের সঙ্গে জড়িত। মাঝে মাঝে হোমওয়ার্কের মতন টাস্ক পূরণ করতে করতে হতো। আর বেশিরভাগ টাস্ক হতো কারো সম্পর্ক তথ্য কালেক্ট করা। মোট কথা, সায়নও বুঝতো না তাকে দিয়ে কি কাজ করাবে, কি কাজ করলে সবার চোখের আড়ালে থাকবে স্বর্ণ। পরে অনেক ভেবে প্রফেশনালভাবে হ্যাকিং শেখায়। মাসের পর মাস মন দিয়ে হ্যাকিং শেখে সে। বর্তমানে সে তুখোড় হ্যাকার। তার কাজ সায়নের চিহ্নিত করা, আইডি কিংবা ফোন হ্যাক করে সেই ব্যক্তির দুর্বলতা খুঁজে বের করা, তারপর একটি ফাইল তৈরি করে সেসব সায়নের হাতে তুলে দেওয়া। আর সায়ন তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে সেগুলোকে কাজে লাগিয়ে রাজনীতির ফিল্ডে একাই নিজের জায়গা তৈরি করেছে। কারণ রাজনীতি করতে গেলে সর্বপ্রথম নিজের পায়ের তলাটি মাটির শক্ত করা জরুরি, নয়তো ফিল্ডে টিকে থাকা মুশকিল। আর এভাবে দিন যাচ্ছে, সময় কাটছে, ধীরে ধীরে ক্ষমতাও হাতে এসেছে। তবে এসব করতে করতে তারা কেউ টের পায়নি তাদের সম্পর্কের বদল ঘটেছে। অজান্তে মন দেওয়া নেওয়া হয়েছে, ভালোবাসা নামক জালে ফেঁসে গেছে, মোহ কেটে মায়াতে জড়িয়েছে। এসব যখন টের পেয়েছে, কেউ আর লুকানোর চেষ্টা করেনি, বরং অকপটে স্বীকার করেছে, গ্রহণ করেছে একে অপরের ভালোবাসাকে। বাড়ির সকলের সামনে থেকে চালাচ্ছে লুকোচুরির প্রেম, প্রেমের সঙ্গে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, একজন সশরীরের উপস্থিত হয়ে, আরেকজন আড়াল থেকে শক্তি হয়ে। বাইকে বসা অবস্থায় শুদ্ধ এখনো শীতলকে ধরে আছে। তার চোখে মুখে একরাশ বিরক্তি ঝরে পড়ছে। শীতলের চোখ বন্ধ, ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে। এতক্ষণ ধরে থাকতে থাকতেও হাতও ব্যথা হয়ে গেছে। ওইদিকে শীতলকে ধরতে গেলে বাইক পড়ে যাবে, বাইক সামলাতে গেলে তার হাত ফসকে শীতল পড়ে যাবে। এ কোন বিপদ! কিন্তু এভাবে কতক্ষণ থাকা যায়? সে আরেকবার শীতলের গাল চাপড়ে ডাকলো, সাড়া নেই, নড়চড়ে নেই। তাই সে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাড়ির কেউ একসঙ্গে বের হতে দেখেনি, দারোয়ানকেও না হয় টাকা দিয়ে ক্যাচআপ করে যাবে। এক কাজ করি, আপদটাকে এখানেই ফেলে যাই। শিয়ালে এসে মাংস খেয়ে ফেললে হাড় লুকানো ব্যাপার না। এই কথা বলে তাকে ছাড়তে গেলে শীতল খপ করে শুদ্ধর দুহাত আঁকড়ে ধরল। ভয়ার্ত চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে তাকে ছাড়তে বারণ করলো। তারপর হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, কি করেছি আমি? সবসময় আমার সঙ্গে এমন কেন করেন? তুই না অজ্ঞান ছিলি? না, আপনি শুধু শুধু ভয় দেখাচ্ছিলেন, তাই অজ্ঞান হওয়ার ভান ধরেছিলাম। এই কথা শুনে শুদ্ধ দাঁত দিয়ে তার নিচের ঠোঁট কামড়ে এক ভ্রু উঁচু করে তাকিয়ে রইল। সে আগেই বুঝেছিল শীতল অভিনয় করছে, কারণ আর যাই হোক, অবচেতন মানুষের চোখের দুই পাতা তীর তীর করে কাঁপে না। সত্যি সত্যি ফেলে দিচ্ছে কিনা তা দেখার জন্য মিটমিট করে চোখ খুলে না। সে এই নিয়ে কথা না বাড়িয়ে শীতলকে ইশারা করে বাইক থেকে নামতে বলে শীতল আশেপাশে তাকিয়ে নামলো। শুদ্ধ বাইক স্ট্যান্ড করে পকেটে হাত গুজে সামনের দিকে হাঁটা ধরল। তাকে হাঁটতে দেখে শীতলও তার সঙ্গে পায়ে পা মিলিয়ে মিনমিন করে বলল, বাড়ি যাব না? যা, আমি কি ধরে রেখেছি? একা একা কিভাবে যাব? বাতাসে উড়ে উড়ে যা, নয়তো আত্মার পিঠে ভর করে যা। কথায় কথায় এমন খ্যাচখ্যাচ করলে সঙ্গে নিলেন কেন? আমি নিইনি, তুই স্বেচ্ছায় এগিয়ে এসেছিলি। এসেছি, তাই বলে এভাবে কথা বলতে হবে? হবে। কেন হবে? নয়তো বিশুদ্ধ পুরুষের জাত যাবে। শীতল মুখ লটকে শুদ্ধর থেকে চোখ সরিয়ে নিল। চাঁদের আলোর রাস্তা দেখা যাচ্ছে। রাত কটা বাজে কে জানে। শুদ্ধ হাঁটছে তো হাঁটছেই, বের হয়েছিল বাইকে করে ঘুরবে বলে, অথচ এই বর্বক লোক তখন থেকে হাঁটাচ্ছে তো হাঁটাচ্ছে। সে এবার আর না পেরে পাশাপাশি চলতে চলতে পুনরায় মুখ খুলল। ওদিকে কোথায় যাচ্ছেন? সব অন্ধকার না? এত সুন্দর অভিনয় করলি, গিফট না দিলে চলে? তোর গিফটটা তো তোকে বুঝিয়ে দিতে ওদিকে যাচ্ছি। গিফট? সত্যি আমি সুন্দর অভিনয় করেছি? হুম। কি গিফট দিবেন শুদ্ধ ভাই? বলুন না প্লিজ, বলুন বলুন।
সামনে একটা পুকুর আছে, ভাবছি সেখানে তোকে নিয়ে গিয়ে চুবাবো। ছোট গিফট বলে মন খারাপ করিস না। এখন পুকুরে চুবাই, কাল না হয় নদীতে চুবিয়ে আনবো। শীতল থেমে গেল। ওর নিজের পায়ে জুতো খুলে নিজের গালে মারতে ইচ্ছে করছে। সে কেন ভুলে যায় এই লোক আস্ত একটা বদমাস। বোম মারলেও তার মুখ দিয়ে সুন্দর কথা বের হবে না, হবেও না। কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে কোনোদিন এই লোকের সঙ্গে বের হবে না। এই বিশুদ্ধ পুরুষ তাকে নিয়ে বেরোনোর জন্য কেঁদে মরে গেলেও যাবে না। না না, যাবেই না। আসার সময় ভেবেছিল যা কিছু ঘটুক বড় আব্বুকে কিছু বলবে না, কিন্তু না, সে বাড়ি গিয়ে বড় আব্বুকে ফোন করবে, পাই টু পাই সব বলবে, সব। ছেলের এই কাণ্ডে যদি বড় আব্বু বিচার না করে তবে সেই বাড়ি ছেড়ে চলে যাবে। তাকে চুপচাপ দেখে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর ফিচেল হেসে বলল, বড় আব্বুকে কথা লাগানোর পায়তারা জুড়েছিস তাই না? তা তোর বড় আব্বুকে ভয় পাই নাকি আমি? শীতল বিস্ফোরিত দৃষ্টিতে দেখলো সামনে দাঁড়ানো মানুষটাকে। এই লোক তার মনের কথা বুঝলো কিভাবে? তার মানে আশা ভরসা নেই, সত্যি সত্যি এখন পুকুরে চুবাবে। তাই সে ধপ করে বসে পড়ল। তাকে বসতে দেখে শুদ্ধ হাঁটা থামিয়ে কপাল কুঁচকে বলল, বসলি কেন? দেরি হয়ে যাবে তো, চল, উঠ। লাগবে না গিফট, বাড়ি যাব। তা বললে হয় নাকি? হয় গিফট নিবি, নতুবা শর্ত মানবি। বল কোনটা করবি? কি শর্ত শুনি? শুদ্ধ তার পাশে বসলো, পকেট থেকে দেয়াশলাই আর সিগারেট বের করে জ্বালিয়ে দুটো টান দিল। তারপর শীতলের দিকে সিগারেটটা বাড়িয়ে দিয়ে বলল, নে, সুখ টান দে। আজ যেন শীতলের অবাক হওয়ার রাত। এই বিশুদ্ধ পুরুষ তাকে আজ অবাক করতে করতে মারবে বোধ হয়। সে খাবে সিগারেট? এই লোকটা কি পাগল হয়ে গেছে? তাকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে করিয়ে দিল, হয় সিগারেট খেতে হবে নয়তো পুকুরে চোবাতে হবে। শীতল কিছু একটা ভেবে সিগারেট হাতে নিয়ে ছুঁড়ে ফেলার আগেই শুদ্ধ হাতটা চেপে ধরলো। তারপর তাকে চেপে ধরে সিগারেট খাওয়াতে গেলে শীতল ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। তাকে কাঁদতে দেখে শুদ্ধ ওকে ছেড়ে দিয়ে বলল, খেতে হবে না, সিগারেটের শুধু ঠোঁট ছোঁয়াবি, নে ছোঁয়া। না না না। কি কি বললি, আবার বল। শুদ্ধর মারকাট মুখভঙ্গি দেখে শীতল ফোপাতে ফোপাতে হাতে সিগারেট ধরলো। তারপর জ্বলন্ত সিগারেটের ঠোঁটের কাছে আনতেই ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠল। সেই সঙ্গে শুদ্ধর বলা একটি কথা, হে লেডি, স্মাইল প্লিজ। হঠাৎ ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠায় শীতল দৃষ্টি তুলতেই শুদ্ধ সেই অবস্থায় ফটফট করে কয়েকটা ছবি তুলে নিল। তারপর ছবিগুলো তাকে দেখিয়ে বলল, এবার তোর কাজ হলো। বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি, জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটা বুঝাবি। ওনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে না না করব, রাগ দেখাবো, চিৎকার টিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেব। তবুও তুই কাজ থামাবি না, যেভাবে হোক সবাইকে রাজি করাবি, মনে থাকবে? যা বললাম পাই টু পাই করবি। যদি না করছিস ছবিগুলো 3 চৌধুরী কর্তার ফোনে চলে যাবে। শুদ্ধর করা কাজ ও কথা শুনে শীতল আহাম্মক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতবাক হতবম্ব।